আওয়ামী লীগ শাসনামলে অন্যতম আলোচিত ছিল আয়নাঘরে আটকের ঘটনা। বিরোধী মতাদর্শ ও দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেন তিনি। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এই যে আমাদের জগৎ, আমাদের সমাজ, আমরা এটা বললাম। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। মজার বিষয়, উপদেষ্টা আসিফ তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল। একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভাঙ্গা চুরে বড় করা হয়েছে। বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে। আমরা অনেক ছবি দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে, আমাদের সাংবাদিক কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা একটা তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আয়নাঘর পরিদর্শন, আয়নাঘরের ভয়াবহ চিত্র, যেসব গোপন জিনিসের সন্ধান মিলল, আয়নাঘর নিয়ে নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। আওয়ামী লীগ শাসনামলে অন্যতম আলোচিত ছিল আয়নাঘরে আটকের ঘটনা। বিরোধী মতাদর্শ ও দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে আরো খবর জানবো। আমার সহকর্মী আশিক মাহমুদের সাথে এই ব্যাপারে আলোচনা করতে চাই। আশিক, গুম কমিশনের রিপোর্ট এবং অন্যান্য তথ্যে আয়নাঘর সম্পর্কে কি জানা গেল? ইসরাত, গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট আছে সেই রিপোর্টে আয়নাঘর সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য এসেছে। আয়নাঘর কেমন ছিল, আয়নাঘর কারা পরিচালনা করতো, কোন মতাদর্শের মানুষকে আসলে আয়নাঘর রাখা হতো, এই বিস্তারিত তথ্য কিন্তু গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে। এবং এখানে কিন্তু একাধিক সংস্থার আয়নাঘর থাকার কথা বিভিন্ন সময় আমরা জেনেছি এবং প্রতিবেদনও কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে। এই জায়গাটি কিন্তু বিশেষ করে বলা হয়েছে র্যাবের দ্বারা আয়নাঘর পরিচালিত হয়েছে বেশি এবং র্যাব কর্তৃক গুম করা হয়েছে বেশি। এই চিত্র কিন্তু গুম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে এবং গুম কমিশন কিন্তু র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে এই অভিযোগের প্রেক্ষিতে। একটু জানাতে চাই, বিগত 15 বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে আয়নাঘরে আটক রাখা হয়েছে অসংখ্য মানুষকে এবং গত 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন এই আয়নাঘর থেকে বেশ কয়েকজন বের হয়ে এসেছে। তাদের সাথে কিন্তু আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। তাদের অভিজ্ঞতা আমরা যখন শুনেছি, যে অভিজ্ঞতাটা শুনেছি সেটি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। যে তাদেরকে কাউকে 4 বছর, কাউকে 5 বছর ছোট্ট একটি 2 ফিট বাই 3 ফিট একটি ঘরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তাদেরকে পচাবাসী খাবার তাদেরকে খেতে দেওয়া হতো, চোখ বেঁধে তাদেরকে বাথরুমে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে বাইরের কোনো আলো বাতাস তাদেরকে দেখতে দেওয়া হতো না। এই চিত্র, এই পরিস্থিতির মধ্যে কিন্তু একজন মানুষের, আপনি একটু চিন্তা করবেন যে 2-3 ঘন্টা এই পরিস্থিতির মধ্যে যদি একজনকে রাখা হয় সেটি আসলে কতটা বেদনাদায়ক। তাদেরকে সেই জায়গায় 2 বছর, 3 বছর, 4 বছর তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে আয়নাঘরে রেখে। যে কোনো ধরনের ভিন্ন মত যদি কেউ পোষণ করেছে তাকেই আসলে সাদা পোশাকে গুম করা হয়েছে। তাদেরকে গুম করে একটি ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যারা আয়নাঘরে ছিল তারা তাদের অভিজ্ঞতায় বলেছে যে প্রথমে একটি জায়গায় নিয়ে রাখা হতো চোখ বেঁধে, তারপর সেখান থেকে 2 মাস 3 মাস পরে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে রাখা হতো। এইভাবে করে তাদেরকে এক জায়গায় 2-3 মাস করে রাখা হতো। এটি আসলে তাদের আলো বাতাস, যে তারা দুনিয়ার যে আলো বাতাস দেখবে এটা কোনো কিছু দেখারই সুযোগ ছিল না। ভিতরে খুব একটা শব্দও তারা পেত না। এবং প্রত্যেকের বর্ণনায় একটি জিনিস তখন উঠে এসেছিল যে তারা বলছেন যে তারা বিমান উঠানামার শব্দ শুনতে পেত, ট্রেন যাচ্ছে এই শব্দগুলো শুনতে পেত। এই চিত্র কিন্তু প্রত্যেকের বর্ণনাতে এই একই চিত্র উঠেছে। এবং এর বাইরেও ঢাকার বাইরে তাদেরকে বিভিন্ন সময় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়া হয়েছে, চোখ বেঁধে ফেলে দেওয়া হয়েছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। গুম কমিশনের রিপোর্টে কিন্তু এই যারা ভুক্তভোগী, যারা তাদের সাথে কিন্তু গুম কমিশন কিন্তু তাদের সাথে কথা বলেছে এবং তাদের সাথে গুম কমিশন কথা বলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাঁড় করেছে এবং একাধিক সংস্থা কিন্তু এই গুমের সাথে যে জড়িত সেটি কিন্তু গুম কমিশনের রিপোর্টে কিন্তু উঠে এসেছে।
আশিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন, যারা ভুক্তভোগী তাদের সাথে আপনার কথা হয়েছে, আমাদের সহকর্মী যারা তাদেরও কথা হয়েছে, তাদের অভিজ্ঞতা আমরা শুনেছি। কারা কারা এই নেক্কারজনক ঘটনার সাথে যুক্ত ছিলেন, কোন বাহিনী বা প্রতিষ্ঠান, এ ব্যাপারে কিছু জানা গেল কিনা? বিশেষ করে যে বাহিনীর কথা গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে, র্যাবের কথা, যে এই র্যাব আসলে এই ভিন্ন মত দমনে সরকারের একটি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের একটি নির্দেশনায়, শেখ হাসিনা সরকারের নির্দেশনায় এই যারা এই ভিন্ন মতের ছিল, অর্থাৎ যারা আওয়ামী রাজনীতির বিরোধী ছিল, তাদেরকে আসলে দমনের জন্য একটি টিম করা হয় র্যাব সহ, এবং বিশেষ যে বাহিনী আছে অর্থাৎ ডিজিএফআই এর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ এসেছে। সেখানেও আয়নাঘর ছিল, সেখানেও দীর্ঘদিন মানুষকে আটক থাকতে হয়েছে। এর বাইরেও সিটিটিসিতে আয়নাঘর ছিল, এবং সিটিটিসির একটি সংস্থা, তারা কিন্তু বিভিন্ন সময় জঙ্গিবাদের তকমা দিয়ে অনেককেই নিয়ে সেই আয়নাঘরে আটক রেখেছে 3 মাস 4 মাস পর, এবং তারপরে অনেকেই তাদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এমন ঘটনাও কিন্তু দেখেছি। এবং এই গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এই সংস্থাগুলোর কথাও কিন্তু বলা হয়েছে যে সিটিটিসি, র্যাব, ডিবি এবং সাদা পোশাক এবং ডিজিএফআই এবং সব মিলে এই বিভিন্ন ধরনের যে বেশ কয়েকটি যে সংস্থা রয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই বেশি এসেছে। তারাই মূলত একটি নির্দিষ্ট কিছু ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যক্তি, তাদের একটি প্রত্যক্ষ মদদে এবং তারা একটি টিম করে এই কাজগুলো করেছে। আয়নাঘর নামে পরিচিত বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 ফেব্রুয়ারি আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেন তিনি। ডক্টর ইউনূসের সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকার আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। ভুক্তভোগীদের বর্ণনায় আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পাঠ্য বইয়ে এগুলো অন্তর্ভুক্ত হতে হবে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। কাউকে বলে যে এটা 3000-এরও বেশি হবে, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি। এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে। যারা এই ঘৃণ্য অপরাধ করেছেন তাদেরকে অবশ্যই দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব?
তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটা থেকে মুক্ত পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে খুব বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবে। ভুক্তভোগীদের পুনর্বাসনের পাশাপাশি ন্যায় বিচারের পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে, নাকি এগুলো বানোয়াট কল্পকাহিনী ছিল? প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন? অনেক ভিডিও বের হয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 2-1টা ছবি দেখতে পাচ্ছেন। তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। মজার বিষয় হচ্ছে উপদেষ্টা আসিফ, তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল। একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভেঙ্গা চুরা বড় করা হয়েছে, বাট এখানে একটা রুম ছিল। তো চলুন দেখি ছবিতে, এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনূস সহ একটা টিম, তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূসের সাথে বাকি যারা ছিল, তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, যেটা আছে ডিজিএফআই, সেখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের যে সেলগুলো ছিল আয়নাঘর হিসেবে পরিচিত, সেগুলোকে পরিদর্শন করেছেন। এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন। আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আরো অনেকে ছিলেন। আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে। সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি, বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন। আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য, ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে। তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল, সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য। বেশ কিছু চেয়ার দেখলাম আমরা, অনেকগুলো ওয়াল দেখলাম, যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো। আবার যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া, মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা, অথবা রাজনৈতিক ভাবে উপর মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো, দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো, টর্চার করা হইতো। তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে, এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল। তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি। ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে, তো সেখানে আমরা দেখলাম। তো যাই হোক, যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে, কত প্রকার কি কি, এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তো বা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন, এটার ভয়াবহতা কি পরিমাণ, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে, অপহরণ হয়েছে, এখানে নির্যাতনে মারা গেছে, বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে, তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ, আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এর যে লিসেনার হিসাবে শোনা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই আয়নাঘরগুলো চিরজীবনের জন্য বন্ধ করা হোক। আগামীতে কোন সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড যেন আর জীবনে না হয়, এটার সর্বোচ্চ একটা সিস্টেম, নীতি বা আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার, এগুলো করা খুবই জরুরি। বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো। আমরা অনেক ছবি দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন, এবং এটা একটা তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। এই যে 6 মাস পর, ইটস টু লেট আনডাউটেডলি, এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলোই মূল আলোচনার জায়গা। আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যে এখন হলো, এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে। নেত্র নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে, এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে, ডিটেনশন সেন্টারগুলো আছে, সেগুলো দেখতে পারেননি। এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্র নিউজ তসলিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথ অল দ্য পিপল। সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে
মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে। একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, কোনো না কোনো ফর্মে, কোনো সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো রকম চাপ প্রয়োগ করে। এই কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন, তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন, করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে। সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো। আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। একটা নিউজ আরেকটা ভালো কাজ করলো, তাদের চাপেও এতদিন পরে হলো। কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড, যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। দীর্ঘ 6 মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই। গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি, এবং যে ডিবেটগুলো আসছে সেগুলো একটু পরে বলি। সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না। সেটা হচ্ছে, গত সরকার যতগুলো অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর, রিপিট। কারণ যে মানুষটা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন কি নেই, তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার এরকম চিন্তা আছে, তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন। তার চাইতে জরুরি কথা, পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ, দুর্ভোগ, কষ্টের মধ্য দিয়ে যায়, সেটা কোনো তুলনা হয় না। আমার সৌভাগ্য বলবো, আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি। গুম হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি। কিভাবে বছরের পর বছর একটা পরিবার অপেক্ষা করে, কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে 7 বছর কি হবে, 7 বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো। যদি 7 বছর পর অ্যাকাউন্ট ঠিকমতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না, এক বিভৎস সংকট। সুতরাং আমাদের জাতির ইতিহাসে, শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম, এই আয়নাঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না। আজ যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন, এবং রাইটলি প্রশ্ন তুলেছেন। যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে 2-3টাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে, ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল, সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে, এইরকম নানান কিছু। যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠগুলো আছে, আয়নাঘরগুলো আছে, সেগুলো কেমন। প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চাইতেও ছোট। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন, সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না, আসলে পা কমোডে চলে যায়, একই জায়গায় সবকিছু। এই পরিস্থিতি আছে, সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই। এর মধ্যেও আমরা পেয়েছি টর্চারের জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে, কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো। এটা ভয়ঙ্কর। এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের, এটা সত্য, সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না। কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন, সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে, তারা তাদেরকে রিপোর্ট করেন। তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল, এগুলো রাখা দরকার ছিল, এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্হিত কাজ করা হয়েছে, এবং এরপরও তারা 6 মাস পরও দিতে চাইছেন না। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে, এই ইতিহাসে ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এটা হয়নি। এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো। এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল, যারা স্বজন তাদের অনেকে, এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি, অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ, কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি, এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে। তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন, আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটা। কিন্তু এদের অনেককেও আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি, এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে। কাউকে এটার বিরুদ্ধে, কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে, কোনো উপদেষ্টাকে। আমি জানি না এটা কেন হলো। প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না, এটা হতে পারে না। আজকে অনেকেই, আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বীর হয়ে যান। শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করেছেন, ওই ইতিহাসটা ভুলতে মনে খুব বেশি লাগবে না। আমি নিজেও খেয়াল করি, আসলে 5 আগস্টের পর বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন, হাজির হয়ে সবকিছু, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা এভাবে করলে হতে হবে, ওটা ভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করে দেখিয়েছি, সেটা করে দেখিয়েছি, নানান কথাবার্তা বলেন। আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম? যদি এটা হয়ে থাকে, এটা খুবই মর্মান্তিক হবে। আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক,
এবং আয়নাঘরের রিকনস্ট্রাকশন করুক। ধরুন একটা রুমের মধ্যে 3টা বা 2টো এক্সস্ট ফ্যান দেখা যায়, একটা রুমে 2টো এক্সস্ট ফ্যান আয়নাঘরে থাকবে, হতে পারে না। দুটো মানে ওটা 2 রুম ছিল, ওটাকে 1 রুম করে দেখানো হয়েছে। 3টা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে 3টা ছিল, রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে। আরেকটা কথা একটু জরুরি, মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান? আপনি কোনো মানুষকে যদি 5 স্টার হোটেলে নিয়েও ডিটেইন করে রাখেন, আরবিট্রারিলি গুম করে রাখেন, এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, ফুল স্টপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সোপোর্ট করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে 5 স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, তারপরও ওটা ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর বর্বরতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই পোস্টে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই। একই সঙ্গে সারা দেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল সবাই নিজেদের নির্ধারিত সময় পালন করবে। গত 8 ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম। এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বুধবার দুপুর 2টার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে এসে এ কথা বলেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বিদেশি শক্তির যে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল খুনি শেখ হাসিনা। এর আগে দুপুরে 2009 সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি থেকে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। প্রথমে তারা খাদ্য অধিদপ্তরের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েন তারা। বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এরপরই দুপুর 1টায় পুলিশের বাধায় সচিবালয়ের সামনে রাস্তায় কাফনের কাপড় পরে শুয়ে পড়েছেন আন্দোলনকারী বিডিআর সদস্যরা।